মরুভূমির আদিগন্ত নীরবতা ভেদ করে রাতের হাওয়া ফিসফিস করে বইছিল। মাটির বুকে আঁকা টিলাগুলোর ওপর তখনও চাঁদের রূপালি আভা মেখে আছে। দিগন্তের নিস্তব্ধতা এতটাই গভীর যে মনে হচ্ছিল যেন সময় নিজেই শ্বাস ধরে রেখেছে। আর সেই অপার নিস্তব্ধতার মাঝে এক নারী, যার নাম রাইসা, নিজেকে স্থির করল। রাইসা তার শ্বাসকে শান্ত হতে দিল। ধীর পায়ে এগিয়ে পকেটে হাত রাখল, স্পর্শ করল একটি শীতল আয়না। মরুভূমির ঘূর্ণি বাতাস তার এলোমেলো চুল মুখে ছড়িয়ে দিচ্ছিল, কিন্তু তার ঠোঁটে তখনও লেগেছিল হালকা হাসির রেখা। লম্বা ঝলমলে চুলগুলো হাতের আঙুলে ঠিক করতে করতে সে আয়নার সামনে নিজেকে দেখল। তারপর পরম যত্নে গাঢ় লাল লিপস্টিক তার ঠোঁটে আঁকল। লিপস্টিকের ঢাকনা বন্ধ করে রাইসা আয়নাটিকে পকেটে ফেরত পাঠাল। এবার তার দৃষ্টি কুঁড়েঘরের বারজায়। ধীরে ধীরে সে পা বাড়িয়ে দরজায় টোকা দিল। ক্যাঁচ করে দরজা খুলে গেল এক মুহূর্ত পরেই। কুঁড়েঘরের ভেতর থেকে বেরিয়ে এলেন এক বৃদ্ধ, যার নাম দেওয়া যাক তামিম। তার সাদা চুল আর কুচকানো মুখ, কিন্তু চোখজোড়া জলজল করছিল এক অদ্ভুত দ্যুতি নিয়ে। বিস্ময়, কৌতূহল এবং এক অব্যক্ত অনুভূতিতে তিনি আপাদম এমন রূপবতী রমণী তার কুঁড়েঘরের দরজায়। তামিম ইতস্থিত করে জিজ্ঞেস করলেন, কে আপনি? এত রাতে এখানে কি করছেন মা? রাইসার ঠোকে এক নরম হাসি ফুটল। আমি পথ হারিয়ে ফেলেছি বাবা। বালির ঝড়ের সব দিক অদৃশ্য হয়ে গিয়েছিল। দূর থেকে আপনার কুঁড়েঘর দেখে ভাবলাম, এখানে যদি একটু আশ্রয় মেলে, রাতটুকু কি থাকতে পারি? তামিমের মুখে এক মুহূর্তের জন্য বিস্ময় থমকে রইল। তারপর ধীরে ধীরে এক ঝলক আনন্দ ছড়িয়ে পড়ল তার মুখে। হ্যাঁ হ্যাঁ, কেন নয় মা, ভেতরে আসুন। তিনি একপাশে সরে দাঁড়ালেন। কুঁড়েঘরের ভেতরে লণ্ঠনের হালকা আলোয় মাটির মেঝেতে পাতা ছিল একটি পুরনো কার্পেট। একপাশে একটি সাধারণ খাট, আর কোনায় জ্বলছে একটি লণ্ঠন। দেওয়ালে কিছু বাসনপত্র, একটি পুরনো হুঁকো আর একটি কাঠের সিন্দুক। রাইসা ধীরে ধীরে ভেতরে ঢুকল। আমি খুব ক্লান্ত বাবা, কোথায় একটু শুতে পারি? তামিম উত্তর দিলেন, যেখানে আপনার মন চায় মা, সেখানেই শুয়ে পড়ুন। এই ঘর আজকের রাতের জন্য আপনারই। রাইসা মৃদু হেসে খাটের দিকে এগিয়ে গেল, চাদর টেনে শুয়ে পড়ল। তামিম চুপচাপ ঘরের এক কোণায় শুয়ে পড়লেন, কিন্তু তার চোখ বন্ধ হল না। তিনি লুকিয়ে লুকিয়ে রাইসাকে দেখতে লাগলেন। ছাদের ফাটল দিয়ে আসা চাঁদের আলো রাইসার মুখে এসে পড়ল। সে শ্বাস নিচ্ছিল ধীরে, নরমভাবে, যেন মৃদু কোনো সুর বাজছে। তামিমের মন এক অদ্ভুত অস্থিরতায় ভরে উঠল। তিনি পাশ ফিরলেন, কিন্তু ঘুম উধাও। তার দৃষ্টি বারবার রাইসার দিকে থিরে যাচ্ছিল। কিছুক্ষণ পর তিনি ধীরে ধীরে উঠলেন, লণ্ঠনের কাঁচটা একটু ঠিক করলেন আর খাটের কাছে এসে বসলেন। হঠাৎ রাইসা চমকে উঠে বসল। আপনি আপনি এখানে কি করছেন? তামিম ঘাবড়ে গিয়ে পিছিয়ে গেলেন। আমি আমি শুধু লণ্ঠন ঠিক করছিলাম মা। আপনি ভয় পেলেন কেন? রাইসা গভীর শ্বাস নিল। আমার জানি না কেন মনটা অস্থির হচ্ছে। বাইরে কিছু শোনা যাচ্ছে, যেন কেউ হাঁটছে। তামিম দ্রুত বললেন, কেউ নেই মা, এটা বালির বাতাস। না, আমার মনে হয় কেউ আছে। সে উঠে দাঁড়ালো এবং বলল, আসুন বাইরে যাই। তামিম এক মুহূর্তের জন্য ইতস্থিত করলেন, কিন্তু তারপর মাথা নাড়লেন। দুজন কুঁড়েঘরের বাইরে এলো। রাত তখন গভীর, চাঁদ আকাশের মাঝখানে, আর চারপাশে বালির সমুদ্র। বাতাসে এক অদ্ভুত আর্দ্রতা আর রহস্যময় নীরবতা। রাইসা ধীরে ধীরে বালির উপর হাঁটতে লাগল। তার পায়ের ছাপ চাঁদের আলোয় জলজল করছিল। তামিম তার পিছে পিছে চললেন, দৃষ্টি কখনো মাটিতে, কখনো রাইসার মুখের ওপর। দূরে দেখা গেল একটি পুরনো গুহা। তামিম বললেন, এসো মা, ওখানে যাই, কিছুক্ষণ বসি, বাতাসও থামবে। দুজন সেই দিকে এগিয়ে চলল। গুহার ভেতরে ঠান্ডা ছিল, আর বাইরের বাতাসের আওয়াজ কমে গিয়েছিল। রাইসা ক্লান্ত হয়ে বসল। তারপর বলল, আমি খুব ক্লান্ত বাবা, কিছুক্ষণ বিশ্রাম নিতে পারি? তামিম মাথা নাড়লেন। রাইসা গুহার দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে চোখ বন্ধ করল। তামিম নীরবে তাকে দেখতে লাগলেন। রাইসার মুখে চাঁদের আলোর হালকা আস্তরণ, তার শ্বাস প্রশ্বাসের ছন্দ, আর এক অদ্ভুত শান্তি যা তিনি বহু বছর ধরে অনুভব করেননি। কিন্তু তারপর তার ভেতরে কিছু বদলালো, একটা ধারণা, একটা আকাঙ্ক্ষা, একটা পুরনো দুর্বলতা।
তিনি আস্তে আস্তে রাইসার কাছে যেতে শুরু করলেন। হঠাৎ রাইসা চোখ খুলল। আমাদের ফিরে যাওয়া উচিত। তার কণ্ঠে কঠোরতা ছিল। তামিম এক মুহূর্তের জন্য স্থির রইলেন, তারপর হাসলেন। যেমন আপনি বলবেন মা, চলুন ফিরে যাই। দুজন কুঁড়েঘরের দিকে ফিরে এলো। পথে নীরবতা নেমে এলো, শুধু বাতাসের আওয়াজ আর তাঁদের পায়ের শব্দ। যখন তারা কুঁড়েঘরে পৌঁছালো তখন রাইসা বলল, আমার কাপড় বালি দিয়ে নোংরা হয়ে গেছে, আপনার কাছে কোনো পরিষ্কার কাপড় আছে বাবা? তামিম হেসে বললেন, আমি একা থাকি মা, আমার কাছে মহিলাদের কাপড় কোথা থেকে আসবে? তারপর হঠাৎ কিছু ভেবে বললেন, দাঁড়ান, হয়তো আছে, মানুষ কখনো কখনো পুরনো কাপড় দিয়ে যায়, দেখছি। তিনি কোনায় রাখা সিন্দুকটা খুলে কিছু পুরনো কাপড়ের মধ্যে থেকে একটি কালো সুন্দর স্যুট বের করলেন। এটা নিন মা, হয়তো আপনার মাপে হবে। রাইসা কাপড়টা দেখে চমকে উঠল। আপনি তো বলেছিলেন আপনার কাছে মহিলাদের কাপড় নেই। তামিম হেসে বললেন, মনে ছিল না মা, কখনো কখনো মানুষ দিয়ে যায়, আমি রেখে দিই। তিনি চোখ এড়ালেন। মানুষ? কোন মানুষ? শুধু মুসাফির। কখনো কেউ এখানে রাত কাটায়, কখনো কেউ সাহায্য চায়। রাইসা লণ্ঠনের আলোয় তার মুখ দেখল। তার মুখে এক মুহূর্তের জন্য অদ্ভুত ছায়া এলো, যেন কোনো স্মৃতি, কোনো অপরাধ তার ভেতর দিয়ে চলে গেল। সে চুপচাপ খাটের কাছে গিয়ে বসল। আপনি একা থাকেন বাবা? তামিম ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, হ্যাঁ মা, বহু বছর ধরে। কখনো কেউ থামে, কখনো চলে যায়। এই বালিতে তো সবকিছু আসে আর সবকিছু হারিয়ে যায়। রাইসা নরমভাবে জিজ্ঞেস করল, কখনো কি এমন কোনো মুসাফির এসেছিল যে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু তারপর ফিরে আসেনি? তামিমের হাতে ধরা হুকো কেঁপে উঠল, ধোঁয়ার গোলক ভেঙে গেল। তিনি আস্তে করে বললেন, আপনি এটা কেন জিজ্ঞেস করছেন? রাইসা কাঁধ ঝাঁকি বলল, জাস্ট এমনি। শুনতে পেরেছিলাম যে কিছু মেয়ে আর কিছু মহিলা এই এলাকা দিয়ে যেত আর তারপর ফিরে আসেনি। তামিমের মুখে ঘাম ফুটে উঠল, যদিও রাত ঠান্ডা ছিল। তিনি চোখ নিচু করে বললেন, বালি সবকিছু গিলে ফেলে মা, কেউ ফিরে আসে না। রাইসা চুপচাপ তাকে দেখতে থাকল, তারপর বলল, কখনো কখনো বালি সবকিছু গিলে ফেলে না, কিছু চিহ্ন থেকে যায় যা পরে সত্য দেখায়। তামিম চমকে তাকে দেখতে লাগলেন। কি মানে মা? রাইসা হাসল, কিছু না, শুধু একটা চিন্তা ছিল। সে উঠে কুঁড়েঘর থেকে বাইরে চলে গেল। চাঁদ তখন মেঘের পিছনে লুকিয়ে গিয়েছিল। বাতাস জোরে বইতে শুরু করেছিল, আর মরুভূমির নীরবতায় এক অদ্ভুত ভয় মিশে গিয়েছিল। রাইসা পকেট থেকে একটি ছোট্ট ক্যামেরা ডিভাইস বের করল, বটন টিপল, লণ্ঠনের কাছে লাগিয়ে দিল যাতে সমস্ত কথোপকথন রেকর্ড হতে পারে। তারপর সে আবার ভেতরে এলো, যেন কিছুই হয়নি। তামিম তখনও চুপচাপ বসেছিলেন। ঘুমাবেন না বাবা? ঘুম আসছে না মা। রাইসা খাটে বসল আর আস্তে করে বলল, কখনো কখনো মানুষের ভেতরে অনেক কিছু লুকানো থাকে, তাই না? যেমন কোনো গুহায় অন্ধকার। তামিম হাসলেন, কিন্তু সেই হাসিতে অস্থিরতা ছিল। হ্যাঁ, আর কিছু গুহা এমন হয় যার ভেতরে আলো পৌঁছায় না। রাইসা চোখ উতুলল, আর কখনো কখনো সেই গুহাগুলো মানুষের ভেতরেই থাকে। তামিম তার দিকে তাকালেন। দুজনের চোখ মিলল। এক মুহূর্তের জন্য সময় যেন থমকে গেল। তারপর তামিম চোখ ফেরালেন। আপনি অনেক কথা বলেন মা, ক্লান্ত হন না? রাইসা নরম সুরে বলল, আমি কথা থেকে সত্য বের করতে জানি বাবা। তামিম কিছু বলতে চাইলেন, কিন্তু শব্দগুলো যেন কোথাও হারিয়ে গেল। তিনি হুঁকো নামিয়ে রাখলেন, উঠলেন আর বাইরে চলে গেলেন। রাইসা উঠল, ক্যামেরার আলো পরীক্ষা করল, সব কিছু রেকর্ড হচ্ছিল। সে আস্তে করে বলল, এবার দেখি তুমি কতক্ষণ লুকিয়ে থাকতে পারো। বাইরে বাতাস জোরে বইতে শুরু করেছিল। তামিম কুঁড়েঘরের সামনে বালির ওপর দাঁড়িয়েছিলেন, দূরে আকাশের দিকে তাকিয়ে। তার ঠোঁটে একটি মৃদু বাক্য এলো, আবারও কেউ এসেছে, যেমন আগে আসত। রাইসা বাইরে এলো। কি বললেন আপনি বাবা? তামিম চমকে গেলেন। কিচ্ছু না মা, আপনি শুয়ে পড়ুন, রাত গভীর। আপনিও শুয়ে পড়ুন। সে ভেতরে গেল, কিন্তু ঘুম কোথায় ছিল? সে লণ্ঠন নিভিয়ে দিল, শুধু ক্যামেরার ছোট লাল আলো জ্বলছিল। কিছুক্ষণ পর দরজা হালকা ক্যাচ করে ওঠে। রাইসা চোখ বন্ধ করে শুয়ে আছে, কিন্তু কান পুরোপুরি সতর্ক। তামিম ভেতরে এলেন। তার পায়ের শব্দ আস্তে আস্তে খাটের কাছে এলো। তিনি থেমে গেলেন, নীরব, যেন কোনো সিদ্ধান্তের কিনারায় দাঁড়িয়ে আছেন। রাইসার শ্বাস মৃদু হয়ে যায়,
যেন সে ঘুমিয়ে পড়েছে। তামিম ধীরে ধীরে ঝুঁকলেন, হাত বাড়ালেন, আর ঠিক সেই মুহূর্তে লণ্ঠনের শিখা একটি ঝাপটায় জ্বলে উঠল। রাইসা হঠাৎ চোখ খুলল। কি করছেন আপনি? তামিম পিছিয়ে গেলেন, তার মুখে স্পষ্ট বিহ্বলতা ছিল। আমি আমি শুধু দেখছিলাম, আপনি ঘুমিয়েছেন নাকি? রাইসার মুখে এখন কঠোরতা ছিল। আপনার ভেতরে অনেক কিছু আছে যা আপনি লুকাচ্ছেন বাবা। তামিম কিছু বলতে চান, কিন্তু তার ঠোঁট বন্ধ থাকে। লণ্ঠনের শিখা এখন জোরে জ্বলছিল। ঘরে ছায়া নাচতে শুরু করল। রাইসার মনে এখন সন্দেহ বিশ্বাসে পরিবর্তিত হতে শুরু করেছিল। সে বুঝে গিয়েছিল এই লোকটি সাধারণ মুসাফির বা সৎ ফকির নয়। এই কুঁড়েঘর শুধু আশ্রয়স্থল নয়, এটি কোনো অপরাধের সাক্ষী বলে মনে হচ্ছিল। সে চুপচাপ আবার খাটে বসল, কিন্তু তার চোখ এখন প্রতিটি নড়াচলা, প্রতিটি শ্বাসের ওপর স্থির ছিল। রাত বাড়তে থাকল। তামিম কোণে বসে, নীরব, কিন্তু তার ভেতরে যেন কোনো ঝড় উঠছিল। আর রাইসা বুঝে গিয়েছিল এখন শুধু সময়ের অপেক্ষা। কিছুক্ষণ ধরে নীরবতা বিরাজ করছিল। তারপর তামিম ধীরে স্বরে বললেন, আপনি খুব সুন্দরী মা। আপনার মতো মেয়ে আমি আমার পুরো জীবনে দেখিনি। রাইসা তার কথা চুপচাপ শুনল, তারপর চোখ নামিয়ে বলল, হয়তো আপনি ভুলে যাচ্ছেন, পৃথিবীতে অনেক সৌন্দর্য আছে, শুধু দেখার চোখ চাই। তামিম হালকা হাসলেন, কিন্তু তার চোখে একটি ভিন্ন উজ্জ্বলতা ছিল। তিনি ধীরে ধীরে খাটের কাছে এলেন। না রাইসা, আপনি আলাবা, আপনার চোখে এমন কিছু আছে যা বাকি সবার মধ্যে ছিল না। রাইসা মাথা তুলল, আর তার কথার মানে তৎক্ষণাৎ বুঝে গেল। তার মুখে এক মুহূর্তের জন্য ভয় খেলে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিল। সে নরম সুরে বলল, আপনার ঘুম আসছে না তামিম? তামিম গভীর শ্বাস নিলেন। ঘুম? এখন কোথায়? এখন তো মনে হচ্ছে বহু বছর পর আমার একজন সঙ্গী এসেছে। রাইসা ধীরে ধীরে প্রদীপ নিভিয়ে দিল। অন্ধকার গভীর হতে লাগল। শুধু বাইরে থেকে চাঁদের আলোর হালকা আভা ভেতরে আসছিল। তামিম এগিয়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু রাইসা তৎক্ষণাৎ উঠে দাঁড়াল। আমার ঘুম আসছে না, চলুন বাইরে যাই, বাতাসটা একটু ঠান্ডা, মাথাও পরিষ্কার হবে। তামিম কিছুক্ষণ থামলেন, তারপর বললেন, চলুন, যেমন আপনি বলবেন। দুজন কুঁড়েঘর থেকে বাইরে বেরিয়ে এলো। রাত গভীর হয়ে গিয়েছিল। টিলাগুলোর পেছনে অর্ধেক চাঁদ ডুবে গিয়েছিল, আর বালির ওপর তাদের পায়ের ছাপ ধীরে ধীরে মুছে যাচ্ছিল। রাইসা এগিয়ে চলছিল, তামিম পেছনে। কোথায় যাচ্ছেন আপনি? তামিম জিজ্ঞাসা করলেন, শুধু দেখতে চাই এই মরুভূমি রাতে কেমন লাগে। এই মরুভূমি রাতে খুব বিপজ্জনক হয়। এখানে শুধু সাপ নয়, স্মৃতিও দংশন করে। তামিমের স্বরে অদ্ভুত শীতলতা ছিল। হাঁটতে হাঁটতে দুজন একটি পুরনো গুহার কাছে পৌঁছালো। তামিম বললেন, এই গুহাটি খুব পুরনো, আমি প্রায়ই এখানে বসতাম, চাইলে একটু বিশ্রাম নিতে পারেন। রাইসা ধীরে ধীরে বলল, আমি ক্লান্ত, কিছুক্ষণ এখানে বসি। সে গুহার ভেতরে একটি পাথরের ওপর বসল। তামিমও কাছে এসে বসল। কিছুক্ষণ কাটল, তারপর রাইসা ধীরে ধীরে জিজ্ঞাসা করল, তামিম, আপনি কি সবসময় এখানে একা থাকেন? হ্যাঁ, সব সময়। কখনো কখনো কেউ আসে, কিছুক্ষণের জন্য, তারপর সবাই চলে যায়। কখনো কি কোনো মহিলাও এসেছে? তামিমের মুখে একটি ছায়া খেলে গেল। হ্যাঁ, কখনো কখনো, কিন্তু তারা বেশি দিন থাকেনি। কেন? রাইসা গভীর দৃষ্টিতে জিজ্ঞাসা করল। তামিমের ঠোঁটে হালকা হাসি এলো। হয়তো কপালে থাকা লেখা ছিল না, বা হয়তো আমি থাকার যোগ্য ছিলাম না। রাইসা কথা ঘুরিয়ে দিল। চলুন ফিরে যাই, রাত অনেক হয়ে গেছে। তামিম তার দিকে তাকালেন, তারপর বললেন, চলুন, যেমন আপনি বলবেন। দুজন কুঁড়েঘরের দিকে ফিরে এলো। ভেতরে এসে রাইসা বলল, তামিম, আমার পায়ে ব্যথা হচ্ছে, যদি কোনো জুতো থাকে তো নিয়ে আসুন। তামিম অবাক হয়ে বললেন, জুতো? আমার কাছে মহিলার জুতো কোথা থেকে আসবে? আমি তো একা থাকি। তারপর কিছু ভেবে বললেন, দাঁড়ান, হয়তো আছে। কখনো কখনো মানুষ এখানে পুরনো জিনিসপত্র ফেলে যায়। তিনি একটি পুরনো সিন্দুকের কাছে গেলেন, কিছুক্ষণ খুঁজতে লাগলেন, তারপর বের করলেন একটি পুরনো কিন্তু পরিষ্কার মহিলার জুতো। এটা নিন, হয়তো আপনার ঠিক লাগবে। রাইসা জুতো দেখল, তারপর ধীরে স্বরে বলল, আপনি তো বলছিলেন আপনার কাছে কিছুই নেই। তামিম বললেন, এখন মনে পড়ল, সময়ের সাথে সব ভুলে যাই। এখন রাইসার মনের সন্দেহ বিশ্বাসে পরিণত হয়েছিল। সে বুঝে গিয়েছিল এই কুঁড়েঘর সাধারণ জায়গা নয়, আর তামিম কোনো সাধারণ মানুষ নয়। সে জুতো হাতে নিয়ে বসে রইল। মুখে শান্তি ছিল, কিন্তু চোখে সতর্কতা।
তামিম নিজের জায়গায় বসে ক্রমাগত তাকে দেখতে থাকলেন। কিছুক্ষণ পর তিনি বললেন, রাইসা, আপনি জানেন যেখান থেকে আপনি এসেছেন এই কুঁড়ে ঘরে আবার জীবন ফিরে এসেছে। জীবন নাকি সেই স্মৃতিগুলো যা থেকে আপনি পালিয়ে বেড়াচ্ছেন? তামিম চমকে গেলেন। আমার স্মৃতি সম্পর্কে আপনি কি জানেন? রাইসার মুখে হালকা হাসি এলো। আমি অনেক কিছু জানি তামিম, এত যে যদি আপনি সত্যি নাও বলেন তবুও সব সামনে চলে আসবে। তামিমের চোখ বিস্ফারিত হলো। আপনি কি বলতে চাইছেন? এটাই যে আপনি একা নন তামিম। এই কুঁড়েঘর এখন শুধু আপনার রইল না। হঠাৎ বাইরে থেকে গাড়ির ইঞ্জিনের আওয়াজ আসতে লাগল। তামিমের মুখ ফ্যাকাশে হয়ে গেল। দরজা জোর করে খুলল। পুলিশ ভেতরে প্রবেশ করল। রাইসা তার পকেট থেকে একটা ব্যাজ বের করল। আমি ইন্সপেক্টর রাইসা বেগম, ক্রাইম ব্রাঞ্চ থেকে। তামিম পিছিয়ে গেলেন, যেন মাটি তার পায়ের নিচ থেকে সরে গেছে। তাহলে আপনি আপনি পুলিশ? হ্যাঁ, আর এই পুরো সময় আপনার কথা, আপনার আচরণ সব ক্যামেরায় রেকর্ড হচ্ছিল। রাইসা দেওয়ালের দিকে ইশারা করলেন, যেখানে একটি ছোট্ট লুকোনো ক্যামেরা লাগানো ছিল। আমাদের সন্দেহ ছিল যে আপনি অনেক মেয়েকে এখানে ডাকেন। তাদের নিখোঁজ হওয়ার সমস্ত প্রমাণ এখন আমাদের কাছে আছে। তামিমের মুখে পরাজয়ের ছাপ ছিল। তার ঠোঁট কাঁপল। আমি আমি কোনো ভুল করিনি। সব মিথ্যা তামিম। আপনার কুঁড়ে ঘরের নিচে যে জিনিসপত্র পাওয়া গেছে সে সব কথা বলছে। পুলিশরা তামিমকে হাতকড়া পরালো। সে যেতে যেতে শুধু একবার রাইসাকে দেখতে লাগল। আপনি খুব চালাকি দেখালেন রাইসা। না, আমি শুধু ন্যায় বিচার দেখালাম। তামিমকে গাড়িতে বসিয়ে পুলিশ চলে গেল। কুঁড়ে ঘরে আবার নীরবতা। শুধু সেই প্রদীপ আবার জ্বলে উঠল। রাইসা বাইরে এলো। বালির ওপর ঠান্ডা বাতাস বইছিল। চাঁদ এখন পুরো বেরিয়ে এসেছিল। সে এক মুহূর্তের জন্য আকাশের দিকে দেখতে লাগল, যেখানে রাতের অন্ধকারে তার জয় জ্বলছিল। সত্য যতই দেরিতে সামনে আসুক না কেন, যখন আসে তখন প্রতিটি মিথ্যাকে জ্বালিয়ে দেয়। মনে রাখবেন, অপরাধ কখনো বালিতে লুকায় না, সময় একদিন সবার চিহ্ন দেখিয়ে দেয়। আপনার এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল আহিল ভয়েসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমরা আপনার জন্য এমন আরও সত্য এবং অনুপ্রেরণামূলক গল্প নিয়ে আসতে পারি।